যে কোনো সময় ইরান যুক্তরাষ্ট্রের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু, সহায়তা করা দেশকেও পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের, চাপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। গাজায় ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী অভিযান অব্যাহত, একদিনে নিহত ৮, ধ্বংসস্তূপে পরিণত আল আকসা হাসপাতালের ওষুধের গুদাম, পশ্চিম তীরে কয়েকজন ফিলিস্তিনি আটক। লেবাননের প্রতি ইঞ্চি জমির ওপর জনগণের অধিকার রয়েছে, হুঁশিয়ারি সেনাপ্রধানের। দক্ষিণে ইসরায়েলি হামলা অব্যাহত, জাতিসংঘের গভীর উদ্বেগ। বাংলাদেশ সহ ৫০ দেশের জন্য নতুন ভিসা নীতি চালুর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ব্যবসা ও ভ্রমণ ভিসা পেতে গুনতে হবে সর্বোচ্চ $২০,০০০, ৩ আগস্ট থেকে কার্যকর। এবং পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩, রাশিয়ার মস্কোতে রেস্তোরাঁর বাইরে ভয়াবহ বিস্ফোরণে ৩ জনের প্রাণহানি, আহত অন্তত ২১। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যে দেশই সহায়তা করবে, যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। সম্ভাব্য নতুন হামলার হুমকির জবাবে এমন কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। দেশের ভবিষ্যৎ কোনো বিদেশি শক্তি নয়, বরং ইরানের জনগণই নির্ধারণ করবে বলে সাফ জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ওয়াশিংটনের পর্যাপ্ত সামরিক সক্ষমতা নেই বলে জানিয়েছে ইউরোপের শীর্ষ মার্কিন সামরিক কমান্ডার। যে কোনো সময় শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ। মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও এ হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রকে সহায়তা করা যে কোনো দেশই যুদ্ধের আগুনে জড়িয়ে পড়বে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের যুদ্ধকালীন সামরিক কমান্ডারের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তার দাবি, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজধানী, অবকাঠামো ও সম্পদকে নিজেদের নিরাপত্তার ঢাল হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে ইসরায়েলের সামরিক অভিযানকে আরো শক্তিশালী করছে। দায়িত্ব গ্রহণের ২ বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বলেন, যুদ্ধ, নিষেধাজ্ঞা ও বহিরাগত চাপের মধ্যেও ইরানকে দুর্বল করা যায়নি। দেশের ভবিষ্যৎ কোনো বিদেশি শক্তি নয়, ইরানের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটনের পদক্ষেপ শুধু হরমুজ নয়, আরও গুরুত্বপূর্ণ সমুদ্রপথকেও অচল করে দিতে পারে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই নীতির প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং মূল্য দিতে হবে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানির বাজার এবং যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণকেও। এর মধ্যে ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ পেন্টাগনকে পাঠানো এক গোপন বার্তায় বলেছেন, অতিরিক্ত একটি নৌ ডেস্ট্রয়ার না পেলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে রক্ষা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে তাকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের প্রতিরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবহরের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপত্তা নিশ্চিত করতে বহুজাতিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে জোটে যোগ দিয়েছে বাংলাদেশ সহ ১৩টি মুসলিম প্রধান দেশ। লোহিত সাগর, বাবাল মান্দাব প্রণালী ও গালফ অব এডেনে নিরাপদে নৌ চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু নিরাপত্তা উদ্যোগ নয়, বরং আঞ্চলিক নেতৃত্বে সৌদি আরবের অবস্থান আরও শক্ত করার একটি পদক্ষেপ। লোহিত সাগর, গালফ অফ এডেন বা বাবাল মান্দাব প্রণালীতে দিন দিন বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ ১৩টি মুসলিম প্রধান দেশ নিয়ে নতুন প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। রিয়াদে অনুষ্ঠিত উদ্বোধনী বৈঠকে অংশ নেয় ৪৩টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। বৈঠকে স্পষ্ট করা হয়, এই জোটের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দানকারী দেশ হবে সৌদি আরব। জোটের সদর দপ্তরও থাকবে দেশটিতেই। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, সামুদ্রিক নিরাপত্তা জোরদারে সৌদি আরবের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলনই এই সিদ্ধান্ত। জোটের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি ও সোমালিয়া। ভবিষ্যতে আরও দেশ এই জোটে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
মাত্র কয়েকদিন আগে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি গোষ্ঠী বাব আল মান্দাব প্রণালীতে অবরোধের ঘোষণা দেয়। এর আগে তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্য ও তেল সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন জোট গঠন করা হয়েছে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। গত ৮ বছরে অন্তত 14টি F-35 যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়েছে। বিভিন্ন তদন্ত প্রতিবেদনে এই বিমানে মারাত্মক কিছু কারিগরি ত্রুটির বিষয় উঠে এসেছে। হিমাঙ্কে ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক ফ্লুইড জমে যাওয়া, এয়ার ডাটা সিস্টেমে বিপত্তি, ইঞ্জিনের ফুয়েল টিউব ফেটে যাওয়ার মতো ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মার্কিন মেরিন কোরের একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে এর নিরাপত্তা ত্রুটির বিষয়। তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, গত ৮ বছরে অত্যাধুনিক এই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে অন্তত 14টি। 1995 সালে জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রামের অধীনে লকহিড মার্টিন এই বিশেষ ফাইটার জেট তৈরির কাজ শুরু করে। তবে 2018 সালে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার আগেই প্রথমবারের মতো এটি দুর্ঘটনার মুখে পড়ে। এরপর থেকে গত 8 বছরে আলাস্কা, নেভাডা, নিউ মেক্সিকো ও সাউথ ক্যারোলাইনা সহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক F-35 বিধ্বস্ত হতে দেখা যায়। মার্কিন বিমান বাহিনীর পাশাপাশি আন্তর্জাতিক মিত্রদের বহরে থাকা F-35 যুদ্ধ বিমানগুলোও ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। 2019 সালে জাপানের প্যাসিফিক সাগরে বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের প্রাণহানি ঘটে। এছাড়া 2021 সালে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একটি ফাইটার জেট রণতরী থেকে উড্ডয়নের সময় সাগরে তলিয়ে যায়। 2022 সালে দক্ষিণ কোরিয়ায় পাখির ধাক্কায় ল্যান্ডিং গিয়ার বিকল হয়ে সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে একটি F-35। বিভিন্ন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে এই যুদ্ধ বিমানের মারাত্মক কিছু কারিগরি ত্রুটির বিষয় উঠে এসেছে। হিমাঙ্কে ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক ফ্লুইড জমে যাওয়া, এয়ার ডাটা সিস্টেমের ত্রুটি, ইঞ্জিনের ফুয়েল টিউব ফেটে যাওয়া এবং অটো পাইলট ব্যবস্থার গোলযোগের মতো সমস্যাগুলো ধরা পড়ে এসব প্রতিবেদনে। এসব কারণে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানের স্থায়িত্ব ও কার্যকারিতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন স্থানে বিমান ও ড্রোনের আঘাতে নিহত হয়েছেন অন্তত 8 ফিলিস্তিনি। দেইর আল বালাহর আল আকসা শহীদ হাসপাতালের ওষুধের গুদামে আক্রমণ চালিয়েছে দখলদাররা। এই ওষুধের গুদামে ছিল ডায়ালাইসিস রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। এদিকে পশ্চিম তীরে নেতানিয়াহু বাহিনীর অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটকের খবর পাওয়া গেছে। রাতের আধারে আবারও কেঁপে উঠল গাজা। ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় গাজা সিটি, দের আল বালা এবং খান ইউনুস এলাকায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত অনেকে। সবচেয়ে বড় ক্ষতি হয় দের আল বালার আল আকসা শহীদ হাসপাতালের পাশে থাকা ওষুধ সংরক্ষণাগারে। কর্তৃপক্ষ বলছে, ডায়ালাইসিস রোগীসহ জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জামের বড় অংশ ধ্বংস হয়ে গেছে। হামলার আগে ওই এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতালের কাছেই হামাসের একটি অস্ত্রাগার বা গোপন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের ওষুধের গুদামে হামলাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে অভিযোগ করেছে। চিকিৎসা ব্যবস্থাকে অচল করে দেওয়ার লক্ষ্যে এমন কার্যক্রম। এদিকে গাজা সিটির সাবরা এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে প্রায় 2 সপ্তাহের উদ্ধার অভিযান শেষে আরও 112টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 40 শিশু, 38 নারী এবং 7 জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। উদ্ধারকারীরা জানান, ভারী যন্ত্রপাতির অভাবে আরও অন্তত 157টি মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় অনেক মরদেহ কংক্রিটের সঙ্গে মিশে গেছে বলেও জানিয়েছেন তারা। শুধু গাজা নয়, দখলকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। নাবলুসের উরিফ, আইনাবুস ও বুরকা এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া আসিরা আর শামালিয়া শহরে বহু বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বাড়িকে অস্থায়ী জিজ্ঞাসাবাদ কেন্দ্রে পরিণত করেছে সেনারা। যুদ্ধবিরতির আলোচনা চললেও ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে সামরিক অভিযান অব্যাহত থাকায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে উঠেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হামাস নিরস্ত্রীকরণ চুক্তি মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করলেও গাজা থেকে সেনা প্রত্যাহারের শর্তে
রাজনৈতিক চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা, অন্যদিকে কঠোর ডানপন্থী জোটের বিরোধিতা। দুই দিক সামলাতে কঠিন সমীকরণের মুখে তিনি। বিশ্লেষকদের মতে চুক্তির ভবিষ্যৎ এখন নির্ভর করছে ইসরায়েলের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। হামাস ধাপে ধাপে অস্ত্র সমর্পণে সম্মত হলেও এর বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, প্রশাসনিক ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং পুনর্গঠনের পথ খুলে দেওয়ার শর্ত রয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরলেও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়নি। এর ওপর ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাসের সম্পূর্ণ ও যাচাইযোগ্য নিরস্ত্রীকরণ ছাড়া কোনো সেনা প্রত্যাহার হবে না। নিরাপত্তার বাইরে গিয়ে এই অবস্থান গভীরভাবে রাজনৈতিকও। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নেতানিয়াহুর জোট সরকার অনেকটাই নির্ভর করছে কট্টর ডানপন্থী দলগুলোর সমর্থনের উপর। এসব দলের দাবি, হামাসকে পুরোপুরি ধ্বংস না করে কিংবা গাজায় ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ না রেখে যুদ্ধের ইতি টানা যাবে না। তাই সেনা প্রত্যাহারের যে কোনো সিদ্ধান্ত নেতানিয়াহুর সরকারকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে এই চুক্তিকে সমর্থন করছে এবং এর বাস্তবায়ন দেখতে চায়। যুক্তরাষ্ট্রের সমর্থন, আঞ্চলিক কূটনীতি এবং সম্ভাব্য সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের মতো বড় কৌশলগত বিষয়গুলোও এই চুক্তির সঙ্গে জড়িয়ে গেছে। তাই নেতানিয়াহুর সামনে এখন এমন এক সমীকরণ যেখানে ট্রাম্পকে অসন্তুষ্ট করাও ঝুঁকিপূর্ণ, আবার নিজ জোটকে ক্ষুব্ধ করাও রাজনৈতিক আত্মঘাতী হতে পারে। বিশ্লেষকদের ধারণা, এই সংকট সামাল দিতে নেতানিয়াহু হয়তো পূর্ণ সেনা প্রত্যাহারের বদলে সীমিত বা প্রতীকী পদক্ষেপের পথ বেছে নিতে পারেন, কিন্তু সেটিও চুক্তির মূল উদ্দেশ্য পূরণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে হামাসের নিরস্ত্রীকরণ অগ্রগতি হলেও গাজায় যুদ্ধ পরবর্তী বাস্তবতা এখনও অনিশ্চিত। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এশিয়া ইউরোপ জুড়ে প্রাকৃতিক বিপর্যয়। গ্রিস ও ফ্রান্সে আগুনে পুড়ছে একের পর এক বনাঞ্চল। ভারতের কেরালায় ভূমিধসে প্রাণহানি। চীনে পাহাড়ি ঢলে রেল সংযোগ বিচ্ছিন্ন। লেবাননের প্রতি ইঞ্চি ভূমির ওপর জনগণের অধিকার আছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধান। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না বলে আশ্বাস দেন তিনি। এর মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে অব্যাহত আছে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা। আলী তাহের রিজ এলাকায় অভিযানে কয়েকজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। লেবাননের দক্ষিণাঞ্চলে অব্যাহত ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। লেবাননের দক্ষিণাঞ্চলের জাউতার আল শারকিয়া শহরে বড় সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো দক্ষিণাঞ্চল কেঁপে ওঠে। এর কয়েকদিন আগে ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী বিউফোর্ট দুর্গের কাছে শত শত টন বিস্ফোরক ব্যবহার করে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের দাবি করেছিল ইসরায়েল। একই সময়ে নাবাতিয়ে আল ফাউকা শহরে ড্রোন হামলা চালায় ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম ও তথাকথিত ইয়েলো জোন এলাকায় টানা বিস্ফোরণ ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নেতানিয়াহু প্রশাসনের দাবি, আলী তাহের রিজ এলাকায় অভিযানে কয়েকজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। লেবাননের সেনাপ্রধান জেনারেল রোডলফ হাইকাল বলেছেন, দেশের প্রতিটি ইঞ্চি ভূমি লেবাননের অধিকার, কোনো অংশে ইসরায়েলের দখল মেনে নেওয়া হবে না। তিনি আরও জানান, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং বাস্তুচ্যুতদের নিজ বাড়িতে ফিরিয়ে আনতে সেনাবাহিনী কাজ চালিয়ে যাবে। অন্যদিকে লেবাননে অব্যাহত ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী কার্যালয় বলছে, এসব হামলায় বেসামরিক অবকাঠামো, সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থানীয় জনগোষ্ঠীর স্মৃতিচিহ্ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল জানিয়েছে, জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন এবং লেবাননে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা দেশটির সেনাবাহিনীর সঙ্গে কাজ চালিয়ে যাবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ওয়াশিংটন চাইলে কিয়েভের খনিজ সম্পদ থেকে যা ইচ্ছা তাই নিতে পারবেন। এর মধ্যে ইউক্রেনকে সামরিক সহায়তা সমন্বয়ের জন্য গঠিত ন্যাটোর জার্মান ভিত্তিক মিশনের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একই সময়ে রুশ ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভে পুড়ে গেছে দেশটির অন্যতম বৃহৎ প্রকাশনা প্রতিষ্ঠানের একটি গুদাম।
ধোঁয়ায় ঢেকে গেছে পুরো গুদাম, একের পর এক পুড়ছে বই। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভে রুশ ড্রোন হামলায় ধ্বংস হয়ে গেছে দেশটির অন্যতম বৃহৎ প্রকাশনা প্রতিষ্ঠান রানকের লজিস্টিক্স কেন্দ্র। কর্তৃপক্ষ জানিয়েছে দুটি ড্রোনের আঘাতে গুদামটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে কয়েকজন আহত হয়েছেন। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, এই কেন্দ্র থেকে ইউক্রেন জুড়ে বিভিন্ন স্কুলে পাঠ্য বই পাঠানো হতো। একই সময়ে রাশিয়ার উফা শহরের একটি তেল শোধনাগার এবং আরও কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলার দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়া জানিয়েছে তারা জাপোরিঝিয়া অঞ্চলের আরও একটি গ্রাম দখলে নিয়েছে। হামলা পাল্টা হামলার মধ্যেও থেমে নেই কূটনৈতিক তৎপরতা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর চেষ্টা করবে ওয়াশিংটন। এর মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্বে থাকা ন্যাটোর জার্মান ভিত্তিক কমান্ডের নেতৃত্ব থেকে ধীরে ধীরে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের সঙ্গে হওয়া খনিজ সম্পদ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র দেশটির বিরল খনিজ সম্পদ ব্যবহারের বিস্তৃত অধিকার পেয়েছে। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে শত শত বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিলেও তার বিনিময়ে কোনো প্রতিদান নিশ্চিত করেননি। বর্তমান প্রশাসন ইউরোপীয় দেশগুলোর উপর প্রতিরক্ষা ব্যয়ের বড় অংশের দায়িত্ব চাপিয়েছে। একই সঙ্গে ইউক্রেনের খনিজ সম্পদে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার নিশ্চিত করে ওয়াশিংটনের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত করেছে বলে দাবি করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী ব্যবসা ও ভ্রমণ ভিসা পেতে আবেদনকারীদের ভিসা বন্ড জমা দিতে হবে, তা হতে পারে সর্বোচ্চ $20,000। কেউ যাতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে না যায় সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা 3 আগস্ট থেকে কার্যকর হবে। বাংলাদেশ, নেপাল, ভুটান সহ 50টি দেশের ভিসায় নতুন শর্ত আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী ভিসা পাওয়ার আগে বাধ্যতামূলক আর্থিক জামানত বা ভিসা বন্ড জমা দিতে হবে। ট্রাম্প প্রশাসনের এই নিয়মে ব্যবসা ও পর্যটনের জন্য দেওয়া B1 ও B2 ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যাতে কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে না যান সেই লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের মতে, পরীক্ষামূলক ভিসা বন্ড কর্মসূচি ইতিবাচক ফল দিয়েছে, তাই এবার এটিকে স্থায়ী করা হচ্ছে। যদিও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারীকে নিজ দেশে ফেরত পাঠাতে প্রায় $18,000 ব্যয় হয় বলে জানান দেশটির সরকার। আগের পরীক্ষামূলক কর্মসূচিতে $5,000, $10,000 এবং সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড নেওয়া হতো। তবে নতুন নিয়মে বন্ডের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে $20,000। নতুন নিয়ম 3 আগস্ট থেকে কার্যকর হবে। তবে অভিবাসন বিশেষজ্ঞদের আশঙ্কা, এই নিয়ম বৈধ ভ্রমণকারীদেরও যুক্তরাষ্ট্রে যেতে নিরুৎসাহিত করবে। আর মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি বৈধ অভিবাসনকে আরও কঠিন করে তুলছে। তবে এসব পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করেছে হোয়াইট হাউস। ইশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় থাকছে আলোর ঝলকানিতে রঙিন টোকিওর আকাশ, বর্ণিল আতশবাজি আর দর্শকের উচ্ছ্বাসে মুখর আরাকাওয়া নদীর 2 তীর। উৎসবের আনন্দে মেতেছে হাজারো মানুষ। ভারতের কেরালা, গুজরাট ও কাশ্মীরের বিভিন্ন স্থানে ভারী বর্ষণে দেখা দিয়েছে বন্যা। কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। অন্যদিকে চীনে পাহাড়ি ঢলে রেললাইন উপড়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দুদেশেই জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রকৃতির রুদ্ররূপে লণ্ডভণ্ড দক্ষিণ এশিয়ার জীবনযাত্রা। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বর্ষণ ও ভয়াবহ ভূমিধসে পরিস্থিতির অবনতি ঘটেছে। পাম্বা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিচু এলাকাগুলো। সাধারণ মানুষকে নৌকায় করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে ইডুক্কি জেলায় ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটেছে।
का भी कुछ भी नहीं बचा है। गाय गरु जितना रहा, बकरी जितना रहा, আমাদের আর কিছুই অবশিষ্ট রইল না। গরু বাছুর সব ভেসে গেছে। মানুষগুলো কোনো মতে প্রাণ হাতে নিয়ে বেঁচে ফিরেছে, এটাই যা রক্ষা। পানি যেভাবে হুহু করে বাড়ছিল, বাধ্য হয়ে গবাদি পশুর বাঁধন কেটে ওদের ভাসিয়ে দিতে হয়েছে। गाँव थे सब खत्म हो गया। একই বিপর্যয় ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটেও। আহমেদাবাদ, সুরাট ও ভাদোদরায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। নর্মদা ও সুরাতে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নালা নর্দমার জট ছাড়াতে চেষ্টা চালাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এদিকে ঠিক 1 বছরের ব্যবধানে বন্যায় আবার প্লাবিত হলো ভারতের জম্মু ও কাশ্মীর। টানা বৃষ্টিতে ডুবে গেছে বাড়িঘর, দোকানপাট, ব্যাহত হয়েছে যান চলাচল। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। দুর্যোগের একই চিত্র ধরা পড়েছে চীন জুড়েও। প্রবল বর্ষণে দেশটির হেইলুং চিয়াং, সিচুয়ান, শানসি ও গানজু প্রদেশে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢল। ভেসে গেছে রাস্তাঘাট, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। মুদানজিয়াং শহরে পাহাড়ি ঢলের তোড়ে রেললাইনের একাধিক অংশ উপড়ে গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ফারদিন মাঝার, সময় সংবাদ। ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলের বিস্তার। গ্রিস ও ফ্রান্সে একের পর এক আগুনে পুড়ে যাচ্ছে বনাঞ্চল। ধ্বংস হচ্ছে হাজার হাজার বসতি। লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে লড়ছেন হাজারো দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দারা। প্রবল বাতাসে নতুন করে ছড়িয়ে পড়েছে গ্রিসের বিভিন্ন অঞ্চলের দাবানল। রাজধানী এথেন্সের কাছাকাছিও আগুন পৌঁছে যাওয়ায় শুরু হয়েছে বড় ধরনের অগ্নি নির্বাপন অভিযান। সবচেয়ে বড় আগুন জ্বলছে রাজধানী এথেন্স থেকে প্রায় 60 কিলোমিটার পশ্চিমে সমুদ্র উপকূলীয় শহর পোর্তো জেরমোনো এলাকায়। রাতভর আগুনের সঙ্গে লড়াইয়ের পর সকালে আবারও আকাশপথে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় অগ্নি নির্বাপন বাহিনী। পরিস্থিতি অবনতি হওয়ায় পোর্তো জেরমোনো, সাথা ও মিতিকাস এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে আগুনে বেশ কয়েকটি বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং একটি দমকলের গাড়িও ধ্বংস হয়েছে। উত্তর পশ্চিম পেলোপোনেস অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। শুক্রবার সকাল থেকে দেশ জুড়ে 70টিরও বেশি দাবানলের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গ্রিস কর্তৃপক্ষ। ফ্রান্সের গিরান্ত অঞ্চলে চলতি গ্রীষ্মের সবচেয়ে বড় দাবানল কিছুটা স্থিতিশীল হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুড়ে গেছে প্রায় 42,000 হেক্টর বনভূমি, ধ্বংস হয়েছে 2 শতাধিক বাড়িঘর। 2 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ছায়ের নিচে লুকিয়ে থাকা আগুনের উৎস শনাক্ত ও নেভানোর কাজে অংশ নিচ্ছেন। এর মধ্যে 1,44,000-এর বেশি মানুষ নিজ বাড়িতে ফিরতে শুরু করলেও সতর্কতা বহাল রয়েছে। অন্যদিকে ফ্রান্সের ভার অঞ্চলেও আবার জ্বলে উঠেছে দাবানল। প্রবল মাত্রার বাতাস, 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়া দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রায় 2,500 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 1,500-এর বেশি দমকল কর্মী, অগ্নি নির্বাপন বিমান এবং স্থানীয় কৃষকরা ট্র্যাক্টর ও পানির ট্যাঙ্কার দিয়ে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁর বাইরে বিস্ফোরণে অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 21 জন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় সময় শনিবার মস্কোর কেন্দ্রীয় কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত একটি ইতালীয় রেস্তোরাঁর বাইরে হাতে তৈরি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। জাতীয় সন্ত্রাস বিরোধী কমিটি বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা রক্ষী তাকে বাধা দেন। এ সময় বিস্ফোরণে ওই নারী, নিরাপত্তা রক্ষী এবং রেস্তোরাঁর এক অতিথি নিহত হন। ঘটনার সময় রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় অনেককে ঘটনাস্থল থেকে বের করে আনা হয়। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী, সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় আশপাশের সড়ক। নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিস্ফোরণের কারণ এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পেরুর ঐতিহাসিক নাজকা লাইন্সের ওপর দিয়ে উঠতে গিয়ে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 13 আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে মারিয়া রাইখে বিমানবন্দর থেকে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নাজকা লাইন্স পরিদর্শনের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরই পুয়েবলো ভিয়েখো এলাকায় সেটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ইতালির কয়েকজন পর্যটকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী প্রবল বাতাসের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর মাত্র একদিন আগেই নাজকা লাইন্সের ওপর পর্যটকবাহী বিমান চলাচল আবার শুরু হয়েছিল। পেরু দক্ষিণাঞ্চলের মরুভূমিতে বিস্তৃত হাজার বছরের পুরানো নাজকা লাইন্স বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বিশাল আকৃতির এসব ভূচিত্র কাছ থেকে দেখা সম্ভব না হয় প্রতি বছর হাজারো পর্যটক ছোট বিমান করে আকাশ থেকে এই ঐতিহাসিক নিদর্শন উপভোগ করতে সেখানে ভিড় করেন। যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁয় বন্দুক হামলাকারী সহ অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয়রা শনিবার বিকেলে সময় আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলসে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় হামলাকারী ও নিহতের মধ্যে রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হঠাৎ রেস্তোরাঁয় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে রেস্তোরাঁর ভেতর ও বাইরে আতঙ্কে মানুষ ছুটাছুটি শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নেয়ার পর ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলায় একজনই জড়িত ছিল। ঘটনার কারণ ও হামলাকারীর পরিচয় জানতে তদন্ত চলছে। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় তুষার ধসে বিশ্ববিখ্যাত নেপালি পর্যটনরোহী নির্মল পুরোজার মৃত্যু হয়েছে। নিখোঁজ থাকা বাকি 9 সদস্য মারা গেছেন। স্থানীয় সময় শনিবার উদ্ধার অভিযানে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গিলগিট বালচিস্তানের 8047 মিটার উচ্চতার ব্রড পিকে তুষার ধসে নিখোঁজ হন তারা। মৃত্যুকালে পূর্জার বয়স হয়েছিল 43 বছর। 2019 সালে মাত্র 6 মাস 6 দিনে বিশ্বের 14,800 পর্বত শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। পরে অতিরিক্ত অক্সিজেন ছড়াই 14টি শৃঙ্গ আরোহণ করে নতুন ইতিহাস সৃষ্টি করেন নির্মল। পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে সহিংসতার প্রতিবাদে লাহোরে বিক্ষোভ হয়েছে। পাকিস্তানি কাশ্মীরের নাগরিক সমাজ নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থনে এই সমাবেশের আয়োজন করে প্রগতিশীল গোষ্ঠী, ছাত্র সংগঠন এবং শ্রমিক সংগঠনগুলো। বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। শনিবার লাহোর প্রেস ক্লাবের বাইরে বিক্ষোভ ঘিরে শুরু হয় উত্তেজনা। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এদিন পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে সহিংসতা এবং আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করতে সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও আজাদ কাশ্মীরের পতাকা বহন করেন এবং স্লোগান দেন। সমাবেশ শুরুর পরপরই পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। কর্মসূচি শেষ হওয়ার সাথে সাথে আটককৃতদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়। সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান বিক্ষোভকারীরা। আমরা কাশ্মীরের জন্য আওয়াজ তুলেছি। গোলাগুলি বন্ধ এবং শান্তিপূর্ণভাবে আলোচনা করার আহ্বান জানাচ্ছি। আজাদ কাশ্মীরে গত 27 জুলাই অনুষ্ঠিত আঞ্চলিক নির্বাচন কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়। দফায় দফায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত হন। এই অঞ্চলের প্রধান প্রতিবাদী আন্দোলন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে জুন মাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেখান থেকেই প্রাণঘাতী বিক্ষোভের সূত্রপাত। পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে কয়েক দশক ধরে উত্তেজনা বিরাজ করলেও রাজনৈতিক হস্তক্ষেপ এবং অর্থনৈতিক অবহেলার অভিযোগে সম্প্রতি তা আরও তীব্র হয়েছে। 2023 সালে প্রতিষ্ঠিত জেএএসি স্থানীয় অসন্তোষকে নির্বাচনী সংস্কারের দাবিতে রূপান্তরিত করেছে এবং ইসলামাবাদের বিরুদ্ধে সংরক্ষিত আসনের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে কারসাজির অভিযোগ তুলেছে। যদিও কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেন। শাফিনা সুলতানা, সময় সংবাদ। 6 বছর পর আবারও ভারত চীনের মধ্যে স্থলবন্দর চালু হয়েছে। পূর্ব সিকিমের লাথুলা পাস দিয়ে শনিবার থেকে শুরু হয়েছে সীমান্ত বাণিজ্য। 2020 সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর নিরাপত্তাজনিত কারণে এই ঐতিহাসিক বাণিজ্য পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। 2024 সালে সীমান্তে টহল পুনরায় চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছানোর পর রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে আবার চালু হলো এই রুট। এই বাণিজ্য পথ পুনরায় চালু হওয়াকে দুদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সেওতায় অভিবাসী প্রত্যাশীর ঢলে ইউরোপ জুড়ে বাড়বে নতুন সংকট। ফ্রান্সেও এর প্রভাব পড়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ঘটনায় দেশটিতে বসবাসরত অনিয়মিত অভিবাসীরা আরও শঙ্কিত হয়ে পড়েছেন। ফ্রান্স থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট।
ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে যখন কঠোর আইন হচ্ছে, ঠিক তখন মরক্কো থেকে স্পেনের সিউটা ছিটমহলে প্রবেশ করেছে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। এই আকস্মিক অভিবাসী ঢল ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলিতেও গভীর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সে এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব সরাসরি দৃশ্যমান না হলেও অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন যে অদূর ভবিষ্যতে এর বর্ধনের প্রভাব এখানেও পড়তে পারে। তাদের মতে এই পরিস্থিতির কারণে ফরাসি সরকার আশ্রয় ও অভিবাসন নীতি আরও কঠোর করতে পারে। একই সঙ্গে অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্রান্সের সরকার কিন্তু কড়াকড়ি করে দিচ্ছে কিভাবে বিদেশিদেরকে পাঠিয়ে দিতে পারে, এবং যেহেতু নতুন করে মানুষ আসছে এবং পুরাতন যারা রয়েছে তাদেরকে কিন্তু পাঠানোর আরও জোরে সোরে চেষ্টা তারা করবে। এটার জন্য 2027 সালে আবার নির্বাচনও রয়েছে। ফ্রান্সে ফরাসিদের ভোট পেতে হলে তাদের কিন্তু এটাকে দেখাতে হবে যে আমরা অভিবাসীদের বিপক্ষে রয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সে বসবাসরত অনিয়মিত অভিবাসীরা বর্তমানে চরম অনিশ্চয়তা ও আশঙ্কায় দিন কাটাচ্ছেন। ভয় তো অবশ্যই আমাদের কাজ করতে আছে, কারণ আমরা এখানে অনিয়মিত অবস্থায় আছি। সামনে পুলিশের সমস্যা, নানান কাজের দিক দিয়ে সমস্যা। যারা অনেক ফুড ডেলিভারি দেয় তাদেরকেও পুলিশে ধরে নাস্তা করতে আছে। অনেক মানুষ আছে রাস্তায় ঘুমিয়ে আছে। এই ঘটনার পর থেকে স্পেন সহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে ফ্রান্সের সীমান্তগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে দেশটিতে আনুমানিক 7 লাখেরও বেশি অনিয়মিত অভিবাসী বসবাস করছেন। ইউরোপীয় ইউনিয়নে অভিবাসন সংকট চলমান থাকা অবস্থায় স্পেনের সিউটায় হাজার হাজার মানুষের এই প্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংস্থার মতে এর ফলে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কর্মসংস্থানের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। কানাডার অন্টারিওর স্কারবরো সাউথ ওয়েস্ট প্রাদেশিক উপনির্বাচনে কে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এবার এই নির্বাচনে বিশেষ আলোচনায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী, অন্টারিও লিবারেল পার্টির আহসানুল হাফিজ এবং প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির ডক্টর নুরুল্লাহ তরুণ। টরন্টো থেকে রাশেদ লিমনের রিপোর্ট। কানাডার অন্টারিওর স্কারব্রো সাউথ ওয়েস্ট আসনের উপনির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। সাবেক এনডিপির এমপিপি ডলি বেগম পদত্যাগ করে ফেডারেল রাজনীতিতে যোগ দেয় আসনটি শূন্য হয়। এরপরেই প্রতিনিধি নির্বাচনে শুরু হয় রাজনৈতিক লড়াই। নির্বাচনে বিশেষ নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী। অন্টারিও লিবারেল পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী ও কমিউনিটি সংগঠক আহসানুল হাফিজ। প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গণপরিবহনের উন্নয়ন ও নতুন অভিবাসীদের জন্য আরো সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি তার। বাংলাদেশি আছে, ফিলিপিনো আছে, আপনার আফ্রিকান কমিউনিটি আছে, পাকিস্তানি কমিউনিটি আছে, নেপালিস কমিউনিটি আছে। যেহেতু ইমিগ্রান্টসদের ভিতরে একটা আপনার লিবারেলের জনপ্রিয়তা অত্যাধিক রকমের বেশি আর কি আপনার লিবারেল পার্টির। আমি যেহেতু লিবারেল পার্টির ক্যান্ডিডেট, সো আই থিংক দ্য রিসেপশন ইজ ভেরি গুড। প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রার্থী ডাক্তার নুরুল্লাহ তরুণ একজন পারিবারিক চিকিৎসক। নিজের প্রচারণায় স্বাস্থ্যসেবার উন্নয়ন, জননিরাপত্তা জোরদার, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থানীয় কাঠামোর উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন তিনি। আমি কানেক্টেড ইন মাই ক্লিনিক এন্ড ইন মাই কমিউনিটি, সো আমি মনে করি যে আই হ্যাভ দ্য বেটার চান্স টু এখানে উইন করা বিকজ অফ মাই কানেকশন, বিকজ অফ মাই রুট। আসন্ন এই উপনির্বাচনে মূল লড়াইটা যে দুই বাংলাদেশের মধ্যে হবে সেটি হলফ করে বলা যাচ্ছে। তবে এই দুইয়ের দ্বৈরথের ফাঁক দিয়ে তৃতীয় কোনো প্রার্থী সামনে যে এগিয়ে আসবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না। এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন দুই প্রার্থী। তাদের দাবি, দলীয় সমর্থন ও সাধারণ ভোটারদের আস্থা নিয়েই তারা বিজয়ের ব্যাপারে আশাবাদী। ইট উড হ্যাভ বিন নাইস যে বাঙালি সাপোর্ট যদি পুরাটাই আমার সঙ্গে থাকতো, বাট রিয়ালিটিতে ওটা পসিবল হচ্ছে না। তো উই হ্যাভ ডিফারেন্ট স্ট্র্যাটেজি দ্যাট উই ক্যান নট শেয়ার। আমি মনে করি একটা সময় এসে বাঙালিরা আসলে এক্সপিরিয়েন্স লোকাল যারা তাদেরকে ভোট দিয়ে তাদের ভয়েসটাকেই পাঠাবে। এরই মধ্যে প্রার্থিতা চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। এই আসনে লিবারেল ও প্রোগ্রেসিভ কনজারভেটিভ প্রার্থীর পাশাপাশি নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রার্থী ফাতেমা শাবানও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রচারণায় মাঠে নেমেছেন। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। আন্তর্জাতিক সময়। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের আধুনিক শহর শেনজেন। সেখানে গেলে মনে হতে পারে আপনি হয়তো ভবিষ্যতের কোনো এক আধুনিক পৃথিবীতে পা রেখেছেন। গত জুলাই মাসেই শুধু লৌহ বন্দর দিয়ে শহরটিতে প্রবেশ করেছেন 50,000-এর বেশি বিদেশি পর্যটক। প্রথাগত দর্শনীয় স্থানের বদলে ভ্রমণ পিপাসুদের
প্রধান আকর্ষণ শহরটির প্রযুক্তি ভিত্তিক কেন্দ্রগুলো। পরিবার নিয়ে ঘুরে দেখার পাশাপাশি চীনের সাম্প্রতিক উদ্ভাবনগুলো কাছ থেকে পরখ করে দেখেন দর্শনার্থীরা। বিজ্ঞান আর রোবট নিয়ে যাদের কৌতূহল সীমাহীন, তাদের কাছে যেন স্বপ্নের এক ঠিকানা শেনজেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম। কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক্সের ভবিষ্যৎ রূপ কাছ থেকে দেখতে প্রতিদিন এখানে পরিবার নিয়ে ছুটে যান দেশ বিদেশের অসংখ্য মানুষ। মিউজিয়াম কর্তৃপক্ষের মতে ব্যস্ত সময়গুলোতে মোট দর্শনার্থীদের প্রায় 20% থাকেন বিদেশি পর্যটক। ভবিষ্যৎ প্রযুক্তিকে চোখের সামনে দেখতে পেয়ে রোমাঞ্চিত দূর দূরান্ত থেকে যাওয়া এই দর্শনার্থীরা। কেবল জুলাই মাসেই শহরের লৌহ বন্দর দিয়ে চীনে প্রবেশ করেছেন 50,000-এর বেশি বিদেশি দর্শনার্থী। আমার মনে হয় এআই সত্যিই দারুণ একটা বিষয়। এর গুরুত্ব এখন দিন দিন কেবল বেড়েই চলেছে। আমরা স্রেফ নিজের চোখে এটা দেখতে চেয়েছিলাম। একই চিত্র দেখা যায় লংগাং ডিস্ট্রিক্টের রোবট 6S স্টোরে। এটি কেবল বিক্রয় কেন্দ্রই নয়, হয়ে উঠেছে প্রযুক্তি প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার জায়গা। এখানে পর্যটকরা পরখ করেন এআই গ্লাস, আবার কেউ হাত মেলান রোবট কুকুরের সাথে, যাদের কেনাকাটার তালিকায় থাকছে ডেস্কটপ রোবট, স্মার্ট গ্যাজেট কিংবা এক্সোস্কেলিটন ডিভাইসের মতো সব আধুনিক প্রযুক্তি। প্রযুক্তির এই জোয়ারে যুক্ত হয়েছে স্টাডি ট্যুরও। শহরের কারখানা, চিকিৎসা খাত এবং আইটি কোম্পানিগুলোর প্রধান কার্যালয়গুলোতে ভিড় জমাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকরা। ব্যবসায়িক সফরের বাইরে গিয়ে এখন পারিবারিক ভ্রমণ, শিক্ষা সফর আর শিল্প কারখানা পরিদর্শনের নতুন এক ধারা তৈরি হয়েছে। আগে আমরা মূলত বড় বড় কর্পোরেট দল সামলাতাম, কিন্তু এখন পরিবার নিয়ে ঘোরাঘুরি, স্টাডি ট্যুর আর ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অনেক বেড়েছে। সব মিলিয়ে আমাদের বিদেশি পর্যটন ব্যবসা আগের বছরের চেয়ে প্রায় 30% বেড়েছে। সব মিলিয়ে চিরাচরিত ঐতিহাসিক স্থান ছেড়ে হাইটেক পর্যটনের দিকে বিদেশি পর্যটকদের এই ঝোঁক চীনা প্রযুক্তি শিল্পের বৈশ্বিক জনপ্রিয়তাকেই নতুন করে প্রমাণ করছে। ফারদিন মাঝার, সময় সংবাদ। রাতের কালো আকাশ যেন মুহূর্তেই রঙিন ক্যানভাসে পরিণত। লাল, নীল, সোনালি আর রূপালী আলোর ঝলকানিতে আলোকিত হয়ে উঠল টোকিওর আকাশ। একের পর এক আতশবাজি আর দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে আরাকাওয়া নদীর দুই তীর। জাপানের অন্যতম বৃহৎ গ্রীষ্মকালীন আয়োজন ইতাবাসী আতশবাজি উৎসব 2026 দেখতে এবারও ভিড় করেন হাজারো মানুষ। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। টোকিওর উত্তরাঞ্চলে আরাকাওয়া নদীর তীরে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো জাপানের অন্যতম বৃহৎ গ্রীষ্মকালীন উৎসব ইতাবাসী আতশবাজি উৎসব। 1950-এর দশকে শুরু হওয়া এই আয়োজন কয়েক দশক ধরে টোকিওর গ্রীষ্মকালীন সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রতি বছর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশি বিদেশি লাখো দর্শনার্থী এই বর্ণিল উৎসব উপভোগ করতে ভিড় জমান নদীর দুই তীরে। আতশবাজিগুলো সত্যিই দারুণ সুন্দর। গত বছরও এই উৎসবে এসেছিলাম, এই বছরও এসে খুব ভালো লাগছে। সবাইকে বলবো সুযোগ হলে অন্তত একবার ইউকাটা পরে এই উৎসবের পরিবেশ উপভোগ করুন। সবাইকে খুব সুন্দর লাগছে। তৃতীয় বর্ষে থাকাকালেও এই উৎসবে এসেছিলাম এবং তখনও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ হয়েছিল। এবার বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বছরে আবারও সেই অভিজ্ঞতা হলো। এত সুন্দর পরিবেশে আবারও অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। বিকেল থেকেই উৎসবস্থলে ঝড় হতে থাকেন হাজারো দর্শনার্থী। পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেকেই অপেক্ষা করেন রাতের আকাশের রঙিন আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনী উপভোগের জন্য। জাপানের ঐতিহ্যবাহী পোশাক জুকাতা পরে উৎসবে অংশ নেন অসংখ্য নারী, পুরুষ ও শিশু। আকাশে প্রজ্বলিত করা হয় প্রায় 15,000 আতশবাজি। আধুনিক প্রযুক্তি আর মনোমুগ্ধকর নকশায় সাজানো আলোর এই প্রদর্শনী মুহূর্তে মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। এবারের আতশবাজির আয়োজন আমাকে সত্যি মুগ্ধ করেছে। গত বছরের তুলনায় এবছর আরো সুন্দর মনে হয়েছে। গরম উপেক্ষা করে বন্ধুদের সঙ্গে এই উৎসবে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। এমন আয়োজন গ্রীষ্মকালকে আরো আনন্দময় করে তোলে। এবারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ইতাবাসী ও তোদা শহরের যৌথ উদ্যোগে তৈরি প্রায় 700 মিটার দীর্ঘ বিখ্যাত নায়াগ্রা ফলস আতশবাজির প্রদর্শনী। নদীর উপর তৈরি আলোর বিশাল ঝর্ণা মুহূর্তে মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। জাপানের ইতাবাসী থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। ধীরে ধীরে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবলারদের। দুনিয়া জুড়ে সমালোচনার পর এবার
নিজেদের প্রেসিডেন্টের কাছ থেকে তিরস্কার শুনলেন মেসি মার্টিনেজরা। মাঠে ব্যানার উঁচিয়ে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ক্ষোভ প্রকাশ করায় ফুটবলারদের সমালোচনা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই। জাতীয় দলের এমন রাজনৈতিক উদ্যাপনকে অনুচিত আখ্যা দিয়ে সাফ জানিয়েছেন, ফুটবলের সঙ্গে রাজনীতি মেশানো যাবে না। ফিফার আগেই যেন শাস্তি ঘোষণা হয়ে গেল আর্জেন্টাইন ফুটবল টিমের জন্য। এতদিন চারদিক থেকে সমালোচনার ঢেউ উঠলেও নিজের দেশের মানুষের কাছে হিরো ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। ইংল্যান্ড ম্যাচের পর মালভিনাস সংক্রান্ত ব্যানার উঁচিয়ে তারা ফিফার আইন ভাঙলেও ঠাঁই পেয়েছিলেন আকাশী নীল সমর্থকদের হৃদয়ে। কিন্তু সে সুখ সম্ভবত তাদের টিকছে না। ফিফার তদন্তের মধ্যেই মেসি মার্টিনেজদের তিরস্কারে ভাসালেন খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্ট। মাঠে ফকল্যান্ড আর্জেন্টিনার সংবলিত ব্যানার উঁচিয়ে উদযাপনে ক্ষুব্ধ বুয়েন্স আইরেসের প্রেসিডেন্সিয়াল প্যালেস। মেসিদের এই কাণ্ডকে চরম অসংলগ্ন বলে সরাসরি জাতীয় দলকে বিদ্ধ করেছেন প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলাই। তেল আর জল যেমন একসঙ্গে মেশানো যায় না, তেমনি ফুটবলের সঙ্গে রাজনীতি মেশানোও অনুচিত। ফুটবল স্রেফ একটা খেলা, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনারই। তবে সেই সার্বভৌমত্ব ফিরবে কূটনৈতিক পথে, ফুটবল মাঠে নয়। তারা বোকার মতো কাজ করেছে। এভাবে ম্যাচের মধ্যে ওই ব্যানার তুলে ধরা কোনোভাবেই ঠিক হয়নি। ম্যারাডোনার কোনো গোল আমাদের কাছে ফকল্যান্ডকে ফিরিয়ে দিতে পারেনি। ফুটবলারদের এই ইস্যুতে জড়ানো উচিত হয়নি। খেলোয়াড়দের কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই জানিয়ে মিলেই টেনে আনেন 1986 বিশ্বকাপের প্রসঙ্গ। স্মরণ করিয়ে দেন দিয়েগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক 2 গোলও ফকল্যান্ডকে আর্জেন্টিনার হাতে ফিরিয়ে দিতে পারেনি। মাঠের খেলা আর ভূ রাজনীতি যে এক নয়, নিজের বক্তব্যে তা স্পষ্ট করেছেন তিনি। দেশটির সরকারের কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরে মিলেই দাবি করেন, জাতিসংঘের মাধ্যমে যুক্তরাজ্যকে আলোচনার টেবিলে বসাতে সরকার অনেকটাই এগিয়ে গেছে। বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে আলোচনাও শুরু করেছেন তারা। শুধু আর্জেন্টিনা নয়, যুক্তরাষ্ট্র, চীন এবং যুক্তরাজ্যের একটা মহলও তাদের প্রতি সমর্থন জানাচ্ছে বলে জানিয়েছেন তিনি। মাঠের খেলাকে অন্য কিছুর সঙ্গে গুলিয়ে না ফেলে খেলোয়াড়দের ফুটবলে মন দেওয়ার তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যে কোনো সময় ইরান যুক্তরাষ্ট্রের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু, সহায়তা করা দেশকেও পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের, চাপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। গাজায় ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী অভিযান অব্যাহত, একদিনে নিহত 8, ধ্বংসস্তূপে পরিণত আল আকসা হাসপাতালের ওষুধের গুদাম। পশ্চিম তীরে কয়েকজন ফিলিস্তিনি আটক। এবং বাংলাদেশ সহ 50 দেশের জন্য নতুন ভিসা নীতি চালুর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ব্যবসা ও ভ্রমণ ভিসা পেতে গুনতে হবে সর্বোচ্চ $20,000, 3 আগস্ট থেকে কার্যকর। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ রাজল আপনাকে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।